নমস্কার। আজ ৪ঠা জুলাই। আজ থেকে ঠিক এক মাস আগে ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পায়। সমস্ত এক্সিট পোলকে একদম ধুলোয় মিশিয়ে দিয়ে বিজেপি কিন্তু একাকী সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। এই গত এক মাসে আমরা দেশের রাজনৈতিক মানচিত্রে ঠিক কী কী জিনিস দেখতে পেলাম, আজকে সেই নিয়ে আলোচনা। বলা ভালো, এই লোকসভা নির্বাচনের এই এক মাসের রিপোর্ট কার্ড। চলুন আজকের এপিসোডটা শুরু করি। এইবার বিজেপি কিন্তু তার একার দমে ওই 272+ আসন আনতে পারল না। তারা 241-এ গিয়ে আটকে গেল। এই যে মিডিয়া হাউসগুলি বিজেপিকে 350, 370, 400+ আসন দিচ্ছিল ওই এক্সিট পোলে, তারা কিন্তু সবাই এখন মুখ লোকাতে ব্যস্ত। অর্থাৎ এই রকম সংবাদপত্র বা এইরকম এক্সিট পোলকে যে আদেও ভরসা করা যায় না, সেটা আরেকবার প্রমাণিত হলো। বিরোধীরা অবশ্যই এই বর্তমান এনডিএ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। তারা বলছে যে নরেন্দ্র মোদী কখনো জোট সরকার চালায়নি এবং এই যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে একটা ত্রিদলীয় সরকার এনডিএ গঠন করেছে, তাতে আরও অনেক শরিক আছে, কিন্তু মূলত তো 3টে দল। তো সেই সরকারটি বেশি দিন টিকবে না, তারা 5 বছর কমপ্লিট করতে পারবে না। কিন্তু অপরদিকে যে আইএনডিআই জোট, তারাও তো জোট, তারা যদি সরকারে আসতো তারাও তো একটা জোট সরকারই চালাতো। তাদের জোটটা শক্তিশালী, অথচ এনডিএর জোটটা অতটা শক্তিশালী নয়। এই তুলনাটা খুব একটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয় না। তবে অবশ্যই নীতিশ কুমারকে ভরসা করাটাও খুব একটা সহজ কাজ নয়, কারণ গত 5 বছরে সে 3বার পাল্টি খেয়েছে। তাই আরেকবার যে সে পাল্টি খাবে না এবং সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার যে উপকার হবে না, এইটা বলা কিন্তু খুবই কঠিন ব্যাপার। গত এক মাসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হলো নিট দুর্নীতি। অর্থাৎ অল ইন্ডিয়া লেভেলে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, মোদির এই তৃতীয়বার সরকার শুরু হওয়ার সাথে সাথেই তার নামের সাথে কিন্তু একটা কলঙ্কিত অধ্যায় জুড়ে গেল। কত কোটি টাকার স্ক্যাম হয়েছে, কত লক্ষ ছাত্রছাত্রীতে অ্যাফেক্টেড হয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মোদি সরকারকে দিতেই হবে। দোষীরা যেন অবশ্যই শাস্তি পায়, আমি সেটাই কামনা করি। বিজেপি সরকার মানেই তো ধোয়া তুলসী পাতা নয়। যে বা যারা এই নিট স্ক্যাম ঘটিয়েছে তারা যেন অবশ্যই শাস্তি পায়। একজন দেশবাসী হিসাবে আমার কিন্তু সেটাই কাম্য। অপরদিকে আমাদের রাজ্যের যে বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা প্রায় 1000 দিন ধরে ওই ধর্মঘট করছে, আন্দোলন করছে, তাদের হয়ে এখন কে কথা বলবে? 29টি আসন পেয়েছে তৃণমূল, তারা তো এখন আঙুল ফুলে কলা গাছ। বামেরা অবলুপ্ত, বিজেপিও এখন অনেকটা স্তিমিত। এই বঞ্চিত চাকরি প্রার্থীদের কথা কারা বলবে? এই এক মাসে কিন্তু ওদের নিয়ে কোনো মিডিয়া হাউস কোনো কথা বলেনি, কেউ কোনো কথা বলেনি। এই জুলাই মাসেই তো আবার শুনানি আসছে 16 তারিখে, তখন দেখবেন আবার সমস্ত মিডিয়া হাউসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, তাদের দরদ আবার উতলে উঠবে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কথা কেউ বলছে না। অর্থাৎ নিট স্ক্যাম হয়েছে, মোদিকে প্রশ্ন করো, অবশ্যই ঠিক, কিন্তু তাই বলে আমাদের রাজ্যে যে চাকরি চুরি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদ কি অন্য কেউ করবে না? তৃতীয় যে বিষয়টা আমরা গত এক মাসে দেখতে পেলাম, সেটা হলো আমাদের রাজ্যের বঙ্গ বিজেপির মধ্যে খাওয়াখাই। বঙ্গ বিজেপির মধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে যে প্রগাঢ় অন্তর্দ্বন্দ্ব এবং ফাটল সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিমাণে এক্সপোজড হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্ব সেটা কি দেখতে পাচ্ছে? এতে তো সাধারণ মানুষের বিজেপি দলের ওপরে ভরসা কমে যাবে। কিছু গুরুতর অভিযোগ উঠছে, যেমন কৃষ্ণনগরের যিনি প্রার্থী ছিলেন অমৃতা রায়, তিনি অভিযোগ করেছেন যে টাকা আসার কথা সেই টাকা এসেছিল, কিন্তু সেটা কিছু সংখ্যক পার্টি কর্মীরা গায়েব করে দিয়েছে। অনেকে বলেছে যে বিজেপি কর্মীরা নাকি কাজই করেনি। আবার কেউ বলছে আমি ওখানে প্রার্থী হতে চাইনি, আমাকে জোর করে প্রার্থী করা হয়েছিল। কেউ বলছে আমার এগেনস্টে অন্য একজন কাজ করেছে। এরকম নানা রকম প্রশ্ন উঠছে বিজেপির ভেতর থেকে। অনেক তাবড় তাবড় মহারথীরা কিন্তু বিজেপির এবছর হেরে গেছে। দেশে এবং আমাদের রাজ্যে
বহু বড় বড় বিজেপি নেতারা কিন্তু হেরে গেছে, কিন্তু এই এক মাসে বিজেপি, বলা ভালো বঙ্গ বিজেপিতে যে এরকম অন্তর্দ্বন্দ্ব সাধারণ মানুষ দেখতে পাবে সেটা হয়তো কেউ আশা করেনি। চতুর্থ বিষয়টা একটু বেদনাজনক। অধীর রঞ্জন চৌধুরী, যিনি বহু বছর ধরে কংগ্রেসের সেনাপতি ছিলেন, তাকে কংগ্রেস ঠিক কীভাবে বাইপাস করে চলে গেল। তারা এখন ওই 99টা সিট পাওয়ার আনন্দে মত্ত। তারা কিন্তু কেউ অধীর চৌধুরী হেরে যাওয়াটাকে কোনো গুরুত্বই দিতে রাজি নয়। তাদের কাছে এখন হাজারটা অধীর রঞ্জন চৌধুরীর থেকে একজন মমতা ব্যানার্জি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তাই অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে কেউ কথা বলছে না। অধীর রঞ্জন চৌধুরী এই সাংসদ পদ হারিয়ে ভবিষ্যতে কী করবেন সেটা নিয়েও মনে হয় না কংগ্রেসের ভিতরে কেউ কোনো কথা বলছে। এটা অবশ্যই হতাশাজনক একটা ব্যাপার। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বামেদের অবলুপ্তির পথে আরেকটি পদক্ষেপ বাড়ানো। গত এক মাসে বামেদের কোনো অ্যাক্টিভিটি দেখেছেন যে ভোটে হেরে গেছি, একটা সেলফ ইন্ট্রোস্পেকশন করা যাক, একটা আত্মসমীক্ষা করা যাক? কোথাও দেখতে পাবেন না। বামেরা এখন স্রেফ গায়েব। তারা অনেক চেষ্টা করেছিল মুসলিম ভোটে কিছুটা থাবা বসানোর, পারেনি। মুসলিম ভোট পুরো 90% গেছে তৃণমূল কংগ্রেসের কাছে। অর্থাৎ ওই বামেরা যতই ভোট পার্সেন্ট বাড়াক না কেন, বামেরা কিন্তু এ রাজ্যে সহজে ফিরে আসছে না, এবং এই মুহূর্তে দাঁড়িয়েও বামেরা কিন্তু সেই নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। ষষ্ঠ বিষয়টি হলো আইএসএফ, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ওই নওশাদ সিদ্দিকী, তার দাদা আব্বাস সিদ্দিকী, এরা যে ঠিক কোথায় হারিয়ে গেল এখন হয়তো দূরবীনে চোখ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। তারা অনেক তর্জন গর্জন করেছিল 2021 বিধানসভা ভোটে। ওই আব্বাস সিদ্দিকী কিং মেকার হতে চেয়েছিল, এবং 2024 লোকসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জিকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এরকম বিভিন্ন লম্পজম্প করছিল। এখন তারা কোথায়? ভোটে তো তারা লবডঙ্কা, সবার জমানত জব্দ হয়েছে, এবং এই মুহূর্তে তারা ঠিক কোথায় দাঁড়িয়ে, তাদের সংগঠন কোথায় দাঁড়িয়ে, সেটা কিন্তু সাধারণ মানুষ জানে না, হয়তো আইএসএফ নিজেও জানে না। সময়ের চাকা ঘুরতে থাকবে। বর্তমান মোদী সরকার আরও অনেক কিছু করবে, আমাদের রাজ্যেও অনেক ঘটনা ঘটবে। সেই নিয়ে আমি আরও অনেক পর্ব নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব। আজকের পর্বটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন। ধন্যবাদ।